যাই হোক, আজকে আমরা কিছু বিষয় আলোচনা করব যেগুলি আমাদের চেম্বারে প্র্যাকটিস করতে গেলে একটু বেশি গুরুত্বপূর্ণ, বা এগুলি না জানলে প্র্যাকটিস করাটা সম্ভব না। তো কেমন সে বিষয়গুলি, বা সে কি কি বিষয়গুলি? ধরুন, আমরা জানি যে প্রত্যেকটি গ্রহ একটি নির্দিষ্ট দশাকাল বা মহাদশা বলে একটি টাইম নির্দেশ করে থাকে। জন্মকালীন কোনো জাতক বা জাতিকার জন্ম যে নক্ষত্রটি, সেই জন্ম নক্ষত্রের দশা দিয়ে তার জন্ম দশা শুরু হয়, এবং পর্যায়ক্রমে 9টি গ্রহের দশা কিন্তু পর্যায়ক্রমে তাদের জীবনে ভোগ্য হয়। তো এই যে মহাদশা, বিংশোত্তরী দশা মতে 120 বছরের হিসাব কিন্তু পাওয়া যায়, যে কোন সময় কোন গ্রহের দশা, কোন সময় কোন গ্রহের অন্তর্দশা, কোন সময় কোন গ্রহের প্রত্যন্তর দশা, এরপর আবার প্রত্যন্ত দশার পর প্রাণ দশা, সূক্ষ্ম দশা। এই স্পেসিফিক একটা গ্রহ ওই টাইমে কিন্তু ফলাফল প্রদান করতে সক্ষম হয়। এই যে কখন কোন গ্রহ তার ওই সময়টির গুরুত্ব নির্দেশ করছে, অর্থাৎ সেই টাইমটি কোন গ্রহের নিয়ন্ত্রণাধীন, সেটিকেই মূলত দশা বলা হয়। তো ধরুন, এই দশা যদি অশুভ গ্রহের দশা হয়, অশুভ গ্রহ কি? নর্মালি আমরা জানি যে প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে একটি গ্রহ আছে যে গ্রহটি অশুভ। আবার প্রত্যেকটা লগ্ন সাপেক্ষেই কয়েকটি গ্রহ আছে যা শুভ এবং রাজ্যকারক। ঠিক একই রকম আবার মারক গ্রহ হয়, পাপ গ্রহ হয়, অশুভ গ্রহ হয়। তো এই যে অশুভ গ্রহ, জন্মকালীন কোনো জাতক বা জাতিকার একটি লগ্ন সে পাবে। লগ্ন পাবার পরে তার লগ্ন অনুযায়ী নির্দিষ্ট কিছু গ্রহ যেমন শুভ হবে, আবার ওই লগ্ন সাপেক্ষে জন্ম হয় নির্দিষ্ট কিছু গ্রহ কিন্তু তার অশুভ হবে, বা মানে মারক হবে, অর্থাৎ ক্ষতির কারক হবে, মৃত্যুর কারণ হবে, রোগ ব্যাধি পীড়া ভোগ, ঋণ, সাংসারিক অশান্তির কারণ হবে। কিছু গ্রহের দশা, রাজ্যকারক গ্রহ যদি হয়, সেই গ্রহের দশায় সে প্রচুর উন্নতি সমৃদ্ধি লাভ বা তার জীবনে সফলতা সুযোগ পাবে। মূলত দশা, ভোগ্য যে দশাটি, সেই দশাকালে গ্রহটি বা যে গ্রহের দশা সেই সময়ে চলবে, বা ভোগ্য গ্রহের দশা যেটি, সেই গ্রহটি যদি অশুভ হয়, তাহলে তার সেই সময়ে কিন্তু বিড়ম্বনা, বাধা, বিলম্বের কারণ তৈরি হবে। আবার যদি শুভ হয়, তাহলে সেই সময়টি তার জন্য সাফল্যতা বা সফলতার কারণ বৃদ্ধি করবে। এটি যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, দশাটি। আবার গোচরে গ্রহের অবস্থান, গোচরে গ্রহের অবস্থান কি? ধরুন, আজকের দিনে রাশিচক্রে 12টি রাশির মধ্যে কোন গ্রহটি কোন রাশিতে অবস্থান করছেন, এটিকে গোচর বলা হয়। আর নেটাল চার্ট বলে কাকে? যে কোনো জাতক বা জাতিকার জন্মকালীন আমরা যে জন্ম কুণ্ডলীটা পাবো, অর্থাৎ জন্মকালীন তার যে লগ্ন, জন্মকালীন তার যে রাশি, এবং জন্মকালীন তার যে গ্রহের অবস্থান, সে কোন গ্রহ কোন লগ্নের ক্ষেত্রে কোন ভাবে আছে, দশমে কে আছে, নবমে কে আছে, পঞ্চমে কে আছে, বা ওভারঅল তার হরোস্কোপ যেটি, এই হরোস্কোপটিকে কিন্তু নেটাল চার্ট বলে। অর্থাৎ জন্মকালীন ডেট এবং সময় নিয়ে যেটা বের করা হয়, সেটাকে বলা হয় নেটাল চার্ট। আর ধরুন, কারো জন্ম হয়েছে 85 সালে, হয়তো 1 জানুয়ারি 1985 সালে সকাল 10টায় জন্ম। এই 1 জানুয়ারি 1985 সালে সকাল 10টার সময়ে যে জন্ম হলো, ওই জন্মের সময়ে যে জন্মকুণ্ডলীটা আমরা বের করব, সেটি কিন্তু তার নেটাল চার্ট। এই নেটাল চার্টটির সাথে আবার আজকের দিন, আজকে 11ই মে 2024, তো আজকের দিনে যদি এখন 10টা 4 বাজে, ধরুন এখন কেউ এসেছেন যার জন্ম 85 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, তো ওই 85 সালের জানুয়ারি মাসের 1 তারিখের জন্ম কুণ্ডলীটি কিন্তু আপনি বের করবেন। প্রথমত বের করার পরেই না তার ব্যাখ্যা বিশ্লেষণ আরম্ভ করবেন। কিন্তু সে আপনাকে হয়তো এখন প্রশ্ন করছে, দেখুন তো আমার এখন প্রমোশনটা হবে কিনা। তার একটাই প্রশ্ন, সে তার প্রমোশন হবে কিনা। এখন এই যে প্রমোশন হবে কিনা, এটা দেখতে গেলে কিন্তু
তার নেটাল চার্টের লগ্ন এবং রাশি দুইটা জিনিসকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। দেখুন কেন দুইটা জিনিসকে ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা যে গোচরের কথা বলছি, গোচরে গ্রহের অবস্থান প্রত্যেক দিন চেঞ্জ হয়। প্রত্যেক দিন চেঞ্জ হয় মানে কি, যেমন বৃহস্পতি একটি রাশিতে 1 বছর অবস্থান করেন, কিন্তু একটি রাশিতে 1 বছর অবস্থান করলে ওই রাশিতে হয়তো উনি 1 বছর থাকছেন, কিন্তু প্রত্যেক দিন কিন্তু তার ডিগ্রি সামান্য সামান্য করে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তার অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে। একটা একটা ডিগ্রি থেকে আর একটা ডিগ্রিতে পৌঁছলে তখন তার নক্ষত্র চেঞ্জ হচ্ছে। সুতরাং ফলাফলের তারতম্য কিন্তু এভাবে তৈরি হয়। যেমন এই যে শনি কুম্ভ রাশিতে এখন অবস্থান করছেন, শনি মহারাজ কুম্ভ রাশিতে অবস্থান করলেন এবং ওই কুম্ভ রাশিতে কিন্তু 3টি নক্ষত্র থাকে। এই 3টি নক্ষত্র কিন্তু উনি পর্যায়ক্রমে ডিগ্রি বাড়তে বাড়তে উনি কিন্তু 3টে নক্ষত্রই অতিক্রম করার পরে উনি ওখান থেকে মীন রাশিতে গমন করবেন। তাহলে গোচরে গ্রহের অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই লগ্ন সাপেক্ষে তার যে নেটাল চার্ট, জন্ম সাপেক্ষে তার যে নেটাল চার্ট, নেটাল চার্টের লগ্ন এবং চন্দ্র, চন্দ্র মানে রাশি আমরা জানি, এই দুইটি বিষয়কে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবার গোচরের হিসাবটি কিভাবে মূলত অ্যাপ্লাই করা হয়। গোচরের হিসাব অ্যাপ্লাই করা হয়, গোচর গোচর মানে ট্রানজিট। ট্রানজিটটি কি, ধরুন আমি গতকালকে ঢাকাতে ছিলাম, ঢাকা থেকে গতকালকে বিকাল 5টা 20 মিনিটের বাসে আমি যশোরে ব্যাক করেছি। আমি ঢাকাতে যখন অবস্থানরত ছিলাম, ওখান থেকে এই যে যশোরে আমি ফিরে আসলাম, এই আমার ঢাকা থেকে যশোরে ট্রানজিট হলো। বা আগে অবস্থান ছিল ঢাকাতে, এখন আমি যশোরে ব্যাক করলাম। ঠিক একইভাবে দেখা যাচ্ছে কেউ আছে কলকাতাতে আছে, সে কালকে হয়তো দিল্লি যাচ্ছে, বা ঢাকা থেকে কেউ হয়তো সিলেট যাচ্ছে। এটা যেমন তার মানে অবস্থান পরিবর্তন বা গতি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলমান অবস্থাকে নির্দেশ করে থাকে, ঠিক একই রকম গ্রহরাও তাদের নির্দিষ্ট একটি রাশি থাকলেও বা একটি অবস্থানের জায়গা বা তার নিজের একটি বাড়ি বা ঘর থাকলেও সে কিন্তু প্রতিনিয়ত তার অবস্থান পরিবর্তন করছেন এবং এই প্রত্যেক দিন একটি নির্দিষ্ট ডিগ্রি অতিক্রম করে সে কিন্তু তার রাশি পরিবর্তন, বা সে একই রাশিতে থাকলেও 1 বছর ধরে বৃহস্পতি এক রাশিতে থাকলেও সে কিন্তু প্রত্যেক দিন একটি নির্দিষ্ট ডিগ্রি অতিক্রম করছে। এই যে অতিক্রম করছে, তার অবস্থান পরিবর্তন হচ্ছে কিন্তু। আবার ঠিক 1 বছর পরে সে কিন্তু যে রাশিতে এখন অবস্থান করছেন সেই রাশি থেকে অন্য রাশিতে, পরের রাশিতে গমন করবেন। এটি মূলত ট্রানজিট বা গোচর, অর্থাৎ বর্তমানে তার অবস্থানটা কোথায় সেটাকেই মূলত গোচর বলা হয়। এখন গোচরের অবস্থান এক একটি গ্রহের এক একটি সময়কে নির্দেশ করে থাকে। আমি যদি এর আগে আলোচনা করেছি, তারপরেও বলে যাই আরেকবার, যে গোচরে চন্দ্র সবচেয়ে দ্রুত গতির গ্রহ। চন্দ্র 2.25 দিন বা 54 ঘন্টা পরপর রাশি পরিবর্তন করে থাকেন। চন্দ্রের অবস্থান যদি আজকে মেষ রাশিতে থাকে, চন্দ্র আগামী 54 ঘন্টা পরে বৃষ রাশিতে গমন করবেন। এই বৃষ রাশিতে গমন করার পরে চন্দ্র আবার 2.25 দিন বা 54 ঘন্টা পর সে মিথুন রাশিতে গমন করবেন। চন্দ্রের এই যে রাশি পরিবর্তন, এটিকে মূলত চন্দ্রের গোচর বলা হয়। ঠিক একইভাবে বৃহস্পতি প্রত্যেক বছর 1 বছর করে সময় এক একটি রাশিতে থাকে। শনি মহারাজ অবস্থান করেন 2.5 বছর করে এক একটি রাশিতে। রাহু বা কেতু প্রত্যেকটি রাশিতে গোচরে 1.5 বছর পর পর রাশি পরিবর্তন করেন। মঙ্গল 45 দিন, রবি 1 মাস, তারপরে শুক্র 27 মতান্তরে 28 দিন, 27 দিন 28 দিন মতান্তরে, আর বুধ হচ্ছেন 17 মতান্তরে 18 দিন। এই যে সময়কাল, এই সময়কালকে কিন্তু মূলত গ্রহের গোচর সময়কাল বলে। তাহলে আমরা জানলাম গ্রহ একটি নির্দিষ্ট সময় পর পর তার রাশি পরিবর্তন করবেন। এখন এই যে গ্রহগুলি, 9টি গ্রহের গোচরে অবস্থানের সময়ের কারণে এদেরকে আবার 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 2টি শ্রেণী কি, একটি হচ্ছে মন্দগামী আর একটা হচ্ছে দ্রুতগামী। মন্দগামী মানে ধীর স্থির,
মন্দগামী বা মন্দগামী মানে হচ্ছে ধীর স্থির, অর্থাৎ যে গ্রহগুলি বিলম্বে রাশি পরিবর্তন করেন সেই গ্রহগুলিকে বলা হয় মন্দগামী গ্রহ। তো মন্দগামী গ্রহ কোনগুলি? মন্দগামী গ্রহ হচ্ছেন বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। মোট 9টি গ্রহের মধ্যে মন্দগামী গ্রহ বলা হয় বৃহস্পতিকে, শনিকে, রাহুকে এবং কেতুকে। তো শনি মহারাজ, রাহু, কেতু এবং বৃহস্পতি এই 4টি গ্রহ কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে রাশিতে অবস্থান করে থাকেন। অর্থাৎ শনি মহারাজ 2.5 বছর, বৃহস্পতি 1 বছর এবং রাহু কেতু 1.5 বছর করে। অর্থাৎ তারা কিন্তু খুব দ্রুত চলতে পারে না এক রাশি থেকে আর এক রাশিতে। আজকে সকালে ঢুকেছে বা কালকে বা পরশু বা 15 দিনের মধ্যে ওখান থেকে রাশি পরিবর্তন করে অন্য রাশিতে চলে যাবেন, এমন কোনো সুযোগ নেই। এই সুযোগ না থাকার কারণে এটিকে কিন্তু মূলত বলা হয় মন্দগামী গ্রহ। অর্থাৎ দাদা একটু পরপর সাউন্ড হয় প্রচন্ড, পপ আপ করে সাউন্ড আসে আপনার এখান থেকে মনে হচ্ছে। অন্য কেউ কি পায় কিনা জানি না, আমি তো পাচ্ছি। এখানে তো সাউন্ডের কিছু নাই। এখন নেটের যদি মানে টেকনিক্যাল ডিস্টার্ব ক্রিয়েট হলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমার এখানে তো ধরেন একদম সাউন্ড আছে যে পপ করে শব্দ আসছে। এটা নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে হতে পারে। তারপরও এখানে আছে যে যদিও নেটওয়ার্কের ডিস্টার্বটা থাকলে কিছু করার নেই, কিন্তু থাকার কথাও না। কারণ আনমিউট করেন দাদা, আপনারটা একটু মিউট করে আবার আনমিউট করে কথা বলা শুরু করেন। মিউট করে না, মাইক্রোফোন এখন ঠিক আছে? এখন কথা বলা যাচ্ছে? সাউন্ড একটু পর পর আসে আর কি, 5-7 সেকেন্ড পর পরে করে মরে আসতো। আচ্ছা তাই বলেন এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাউন্ডটা একটু স্লো যাচ্ছে তাই। যাই হোক, এই বিষয়টা নিয়ে আগামী দিন দেখবো। আমি অবশ্য মাইক্রোফোন ইউজ করি না, এমনিতেই ল্যাপটপে ক্লাস নিচ্ছি, তো এখানে ওর কারণে কোনো ডিস্টার্ব কিনা সে সাউন্ড নিয়ে সেটাও দেখবো। যাই হোক, যে বিষয়টি বলছিলাম যে গ্রহদের সময়, এক একটা গ্রহ নির্দিষ্ট একটি সময় রাশিচক্রে বর্তমানে বা গোচরে অবস্থান করার কারণে তাদেরকে 2টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম শ্রেণীটি হচ্ছে আগেই বলেছি মন্দগামী, আর দ্বিতীয় শ্রেণীটা হচ্ছে দ্রুতগামী। এবার দ্রুতগামী গ্রহগুলি কোনগুলি? দ্রুতগামী হচ্ছে চন্দ্র, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। কেন এদেরকে দ্রুতগামী বলা হয়? এই গ্রহগুলি কিন্তু খুব অল্প সময় পর পর রাশি পরিবর্তন করেন, তাই তাদেরকে দ্রুত গতির গ্রহ বা বাকি যে 4টি গ্রহ অর্থাৎ বৃহস্পতি, শনি মহারাজ এবং রাহু কেতু, তারা যেহেতু দীর্ঘ সময় ধরে এক একটি রাশিতে অবস্থান করে তাদেরকে মন্দগামী গ্রহ বলা হয়। তো এই যে মন্দগামী গ্রহগুলি এবং দ্রুতগামী গ্রহগুলি, দেখুন আগের দিন আমরা জানলাম কি গ্রহদের 2টি শ্রেণী। একটি শ্রেণী হচ্ছে রবি শ্রেণী আর একটি হচ্ছে শনি শ্রেণী। রবি শ্রেণীতে গ্রহ আছে 5টি আর শনি শ্রেণীতে গ্রহ আছে 4টি। সেটি কিন্তু শত্রু মিত্রতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন গ্রহের শত্রু কে হবে, এই শ্রেণীটি কিন্তু ওখান থেকে খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে বিষয়টি, আজকে আমরা যে বিষয়টি আবার জানছি, এই 9টি গ্রহই কিন্তু এখানেও আছে, কিন্তু গ্রহদের গোচরে বর্তমানে অবস্থানের কারণে 2টি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে মন্দগামী গ্রহ আর একটা হচ্ছে দ্রুতগামী গ্রহ। তো মন্দগামী গ্রহদের যে প্রভাব বা ফলাফল, আপনি জন্মকুণ্ডলী দেখছেন, কারণ কোনো জাতক বা জাতিকা জন্মকুণ্ডলী দেখছেন, এখন তার জন্মকুণ্ডলী যখন আপনি বিচার করবেন তখন আপনাকে মন্দগামী যে গ্রহগুলি, এই মন্দগামী গ্রহগুলির গোচর হিসাব করার ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে হিসাব করার একটা বিধান বা প্রবণতা বা দৃষ্টিযুক্ত অবস্থা
প্রত্যেকের মাথায় থাকা উচিত। যেমন দ্রুতগামীর গ্রহ বৃহস্পতি, শনি মহারাজ এবং রাহু কেতু। আপনি আজকে কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী পেলেন, তা হয়তো মেষ লগ্ন, কিন্তু রাশি হচ্ছে কর্কট রাশি। তাহলে এই যে মেষ লগ্ন হলো এবং কর্কট রাশি হলো, এবার আপনি গোচর বিচার করবেন। তো লগ্নও যার, রাশিটি কিন্তু তার। যাদের লগ্ন রাশি একই হয়, ধরুন কারো এমন হতে পারে যে মেষ লগ্ন মেষ রাশি, তার ক্ষেত্রে আপনার কিন্তু আর এই মন্দগামী আর দ্রুতগামী গ্রহের হিসাব করার ক্ষেত্রে অতটা মাথা ব্যথা থাকবে না, বা অত বেশি ঝামেলার কারণ নেই। কারণ আপনি তার যদি রাশি সাপেক্ষেও গোচর হিসাব করেন, সেটিও করতে পারেন, আবার লগ্ন সাপেক্ষেও করতে পারেন। তো একই রাশি একই লগ্ন, সেই ক্ষেত্রে গোচর হিসাব করার ক্ষেত্রে মন্দগামী আর দ্রুতগামীর ব্যাপারটি অতটা গুরুত্ব বহন করে না। আপনি অ্যাজ ইউজুয়াল হিসাব করলেই দেখবেন তার ক্ষেত্রে উত্তর বা ফলাফল সঠিক আসছে। এবার যার লগ্ন আর রাশি আলাদা, এটা হওয়া স্বাভাবিক, 90% আলাদা হবে, 10% হতে পারে একই লগ্ন বা একই রাশি, কিন্তু 90% মানুষের রাশি লগ্ন আলাদা হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এখন হলো, তাতে দোষের কিছু নেই। তো যার লগ্ন বা রাশি আলাদা, তার গোচর বর্তমান হিসাব করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে মন্দগামী এবং দ্রুতগামীর বিষয়টি। যে লগ্ন সাপেক্ষে মন্দগামী বা ধীর স্থির গ্রহগুলি যারা বেশি দিন এক একটি রাশিতে অবস্থান করে, তাদের লগ্ন সাপেক্ষে বিচার করতে হয়। তো সে লগ্নের, ধরুন বৃহস্পতি, এখন বৃহস্পতির গোচর বিচার করতে গেলে লগ্ন সাপেক্ষে সে কোথায় আছে সেটি হিসাব করে তার জন্মকালীন যেমন নেটাল চার্ট আর বর্তমান নেটাল চার্ট, বর্তমান ট্রানজিট চার্ট বা গোচর ছক, এই দুইটা জিনিসের উপরে আপনার অ্যাডজাস্ট করে, বা নেটাল চার্ট এবং বর্তমান সময়ের উপরে ভিত্তি করে দুইটাকেই অ্যাডজাস্ট করে কিন্তু আপনাকে রেজাল্ট বা ফলাফল প্রদান করতে হবে। তো এই যে রেজাল্ট বা ফলাফল প্রদান করবেন, এই ক্ষেত্রে মন্দগামী গ্রহগুলিকে লগ্নের গোচর থেকে হিসাব করতে হবে, লগ্ন থেকে গোচর হিসাব করতে হবে। আর দ্রুতগামী গ্রহকে বিচার করতে হবে কোথা থেকে? চন্দ্রের অবস্থান থেকে। অর্থাৎ আপনারা যদি জানেন যে তার গোচর হিসাব করতে হবে, সেক্ষেত্রে রাশি বা লগ্ন আলাদা। তো রাশি বা লগ্ন আলাদা হলে, হ্যাঁ দাদা, হ্যাঁ ক্লাস চলছে, তো বলেছি তো ক্লাসের ব্যাপারে। আপনারা শনিবারেও তো ক্লাস নেওয়ার কথা। কোন আপনি যে এত ভুললে চলবে না, এত ভুললে চলবে না, এগুলো এইভাবে হয় না। হ্যাঁ, প্রত্যেকদিন এই ধরেন না তো। ঠিক আছে, পরে কথা বলতে তাহলে। সবগুলো প্রত্যেক দিন এক কথা, মাথায় এত চাপ করে থেকে থাকে মানুষের, একটা সমস্যা থাকতেই পারে, আলাদা বিষয়। লগ্ন সাপেক্ষে যেমন মন্দগামী গ্রহ আর রাশি সাপেক্ষে দ্রুতগতির গ্রহ বিচার করতে হবে। এবার দ্রুতগতির গ্রহগুলির ক্ষেত্রে আমরা জানি যে দ্রুতগতির গ্রহগুলি বেশি দ্রুত তার রাশি পরিবর্তন করে থাকে। এখন এই ক্ষেত্রে একটা সুবিধা আছে। সুবিধা কি? যে ধরুন কোনো জাতক বা জাতিকার লগ্ন কুণ্ডলী সাপেক্ষে বা জন্মকালীন লগ্ন কুণ্ডলী সাপেক্ষে এই দ্রুতগতির যে গ্রহগুলি আছে, এই দ্রুতগতির গ্রহগুলি তার শুভ গ্রহ বা রাজ্যকারক গ্রহ। অর্থাৎ এই গ্রহগুলি তার জন্য বাধা বিপত্তি যদি থাকেও, সেটি কিন্তু খুব দ্রুত এই বাধা বিপত্তি থেকে তারা মুক্তি লাভ করতে সক্ষম। কারণ কি? কারণ হচ্ছে কখন মানুষের জীবনে বাধা বা বিঘ্ন ক্রিয়েট হবে। গোচরে ধরুন কোন জাতক বা জন্মকুণ্ডলিতে ধরুন কারোর বৃহস্পতি ভালো অবস্থায় আছে, ধরলাম কারোর ধরুন মেষ লগ্ন, তো মেষ লগ্ন সাপেক্ষে তার হয়তো বৃহস্পতি জন্মকালীন কর্কট রাশিতে বসে আছে, তো লগ্নের চতুর্থ ভাবে বসে আছে, অর্থাৎ কেন্দ্রে বসে আছে বৃহস্পতি। এমনিতেই গতকালকে আলোচনা করেছি যে বৃহস্পতি মেষ লগ্নের সাপেক্ষে ভাগ্যপতি, এবং সে ভাগ্যপতি হয়ে যদি লগ্ন কুণ্ডলিতে চতুর্থ ভাবে বসে থাকে, তাহলে সেটি কিন্তু তার
জন্য বিশেষ শুভ ফলদায়ক হবে বা এক প্রকার রাজযোগের ফল প্রদান করবেন। কারণ চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হয়, অর্থাৎ মেষ লগ্নে চতুর্থভাবে বৃহস্পতি তুঙ্গস্থ হয়। বৃহস্পতি তুঙ্গস্থ হয় কোথায়? কর্কট রাশিতে। তাই যখন সে মেষ লগ্নের জাতক বা জাতিকাদের চতুর্থভাবে অবস্থান করছেন, তার রাশি বা লগ্নের সরি লগ্ন সাপেক্ষে সে কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছেন। আমরা জানি ফোর্থ হাউস হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্রে বৃহস্পতি যদি তুঙ্গস্থ হন, সেক্ষেত্রে তার জীবনে আর 8টি গ্রহ খারাপ থাক। কোন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে শুধু বৃহস্পতি কেন্দ্রে বসে আছে এবং তুঙ্গস্থ হয়ে মেষ লগ্ন সাপেক্ষে, আর কোনো গ্রহের দরকার নেই। তাই তার জীবনে সে সুপ্রতিষ্ঠিত হবেই, এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। সে তার জীবদ্দশায় নিশ্চিতভাবে যতই বাধা বিঘ্ন মধ্য দিয়ে যাক না কেন, একটা ভালো প্রতিষ্ঠিত বা সফলতার জায়গায় সে পৌঁছাবে, এটি নিশ্চিত। কেন্দ্রে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বিদ্যমান ভাগ্যপতি হয়ে যদি থাকে, এমনিতেই সে দেখা যাচ্ছে যে ভাগ্য নিয়ে জন্মাবে। তবুও যদি ক্ষেত্র বিশেষে হয় এমন যে তার জন্ম হয়েছে কুড়ে ঘরে, তো সে মৃত্যুবরণ করবেন অট্টালিকায়, বা তার কর্মজীবন বা ব্যক্তি জীবনে সে কিন্তু একটা বিশেষ সুপ্রভাব বা সুনাম, দক্ষতা, পুরস্কার বা ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়ে থাকবেন। তো দাদা দাদা একটু কথা, অনেক নয়েজ আসতেছে আপনার ফোনে, কি বারবার রিং আসতেছে? ফোনে তো আমি ক্লাস করছি না, আমি ক্লাস করছি তো ল্যাপটপে। মানে দাদা ওই রিং আসলে পাশে থাকলে হয়তো এই নয়েজটা তৈরি দেখা হয়। যায় ওই যখন রিং আসে ফোনে তখন এরকম নন স্টপ ফোনে রিং আসছে। তাহলে ওই ফোন ওই সুইচ কারণেই অফ। দাদা মনে হয় সমস্যা হচ্ছে, ওই যে ফোনের ওই রিং হ্যাঁ, আসার কারণে হচ্ছে মানে না, মাথা ধরে যায় সাউন্ডে। অনেক বাজে তাহলে সাউন্ড এখন হচ্ছে। তাহলে এখন এই যে এখনো রিং আসছে, মনে হয় যে সাউন্ড হচ্ছে। ফোন আসতে আছে, আমি তো সাইলেন্ট করলাম। তাহলে কারণ না ওই ফোনটা ফোন না দাদা, এটা নেটওয়ার্কের কারণে, ওই পাশাপাশি থাকার কারণে দুইটা ডিভাইস ডিভাইস এরকম তুলে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি সুইচ অফ করে দিলাম, একটা ফ্লাইং মোডে দিয়েছি, আর বাটনওয়ালা তো আছে যে এরোপ্লেন মোডে দেওয়া যায় না, এ বন্ধ করলাম। আচ্ছা যাক, এবার দেখা যাক। ফোন তো নন স্টপে, এই যে আপনাদের ক্লাস নিচ্ছি আমি 26 মিনিট, এর ভিতরে তো 15টা ফোন আইছে, 2টা ফোনে। তো ঘটনা ওই হচ্ছে ফোন যে এই আসলেই আমি ওইরকম হচ্ছে মনে হয়। চেম্বারের টাইম দেখেন, আমি চেম্বারের টাইম, আমার ক্লায়েন্ট কিন্তু মানে ফোনের পর ফোন আসছে, আমি বন্ধ করে দিলাম বা এমনি সাইলেন্ট করে ক্লাস নিচ্ছি। অথচ এই যে আছে ক্লাসের কথা, আমি তো গতদিন বলেছি যে 9:30 10টা, আমি টাইমটা আধা ঘন্টা আকসেস করতে পারি বলে দিয়েছি। এখন ফোন করে বলে ক্লাস নিচ্ছেন। এইগুলি আসলে মানে ক্ষেত্র বিশেষে ঠিক আছে। সমস্যা থাকলে আমি তো বলেই দিয়েছি, সমস্যা থাকলে অবশ্যই ভিডিও দেখে নেবেন, বা হচ্ছে যে সেটা যেহেতু রেকর্ড করে রাখছি, এটা আপনাদের সুবিধার জন্যই। তারপরেও এই যে ধরুন আজকে যে আলোচনাটা, রেকর্ডিং ভিডিও দেখলেও একটা সরাসরি একটা জিনিস আলোচনা বা সেক্ষেত্রে যে ইন্টারাকশনটা হয়, এটা ওই ক্ষেত্রে ওই কনসেন্ট্রেশন থাকবে নাকি? দেখছি দেখবানে আধা ঘন্টা দেখলাম, তারপরে আবার অন্যটা কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর এখানে তো 1 ঘন্টা ক্লাস হলে সেটা একদম কনসেন্ট্রেশন থাকবে, মানে তার মনোযোগ, তারপরে তার এখন সামনাসামনি বসে একটা জিনিস শোনা। তো যাই হোক, সিরিয়াসনেস না থাকলে আসলে বলে কিছু হয় না। এটা মানুষের জীবনে যে খারাপ সময়, মানুষ বলে না যে আমি খুব খারাপ সময় পার করছি, আমার কিছু হচ্ছে না, আসলে এসবগুলো ভোগাস কথাবার্তা। তার ডেডিকেশনই নাই। যে জীবনে ব্যর্থ, তার নিজের কর্মের কারণে, তার সিরিয়াসনেস না থাকার কারণে, আর সে ডিসিপ্লিন মেনটেন জীবনে করেনি, তাই সে ব্যর্থ, অন্য কোনো কারণ নেই। প্রতিভা মানুষের কম থাকতেই পারে। তো সেই চা বিক্রেতাও তো এখন দেখা যাচ্ছে যে বর্তমানে দেখা যায় যে কেউ কেউ ভাইরাল হয়ে তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, এখন সেলিব্রিটি চা বিক্রেতা। তো ডেডিকেশন মানুষকে বড় করে, এই ডেডিকেশন না থাকলে না হয় না। ওই জীবনে মানে চিন্তা করতে করতেই 45 পার, তারপরে এবার প্রেসারের ওষুধ। তো যাই হোক, যে বিষয়টি আলোচনা করছিলাম আমরা, ওটা আছে যে যার যেমন মেন্টালিটি সে তেমন ভাবে সময় কাজে লাগাবে, এটাই বাস্তবতা। আপনি বলেও হবে না, আপনি যতই ঠেলেন না, ঠেলে হবে না। এটা লাগে নিজেদের একটু আছে যে ওই 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 ধরনের একটা আছে যে সেই একাগ্রতা বা অধ্যবসায়ী প্রভাব, যেটা এটা না থাকলে হয় না আসলে। তো এই যে কথাটি আলোচনা করছি যে একটা মানুষের বর্তমানে ধরুন গোচর ভালো যাবে কিনা বা খারাপ যাবে কিনা, তো মন্দগামী গ্রহগুলি যদি এই যে বৃহস্পতির কথা বলছিলাম, যে বৃহস্পতি চতুর্থ ভাবে তুঙ্গস্থ, তো এটি যদি কারো জন্মকুণ্ডলিতে যেমন থাকলে সে খুব ভালো ফল পাবেন, ঠিক আছে। তাই তাই বলে কি তার জীবদ্দশায় যদি সে 70 বছর আয়ু পায়, 70 বছরই কি তার ভালো যাবেন? বৃহস্পতি কিন্তু যেমন এই
চতুর্থভাবে তুঙ্গস্থ হচ্ছেন। আবার বৃহস্পতি কিন্তু মকর রাশিতে যখন গোচরে গমন করবেন, মকর রাশির ঘরটিতে বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়। তো যে একটি বছর বৃহস্পতি নিচস্থ হবেন, ভাগ্যপতি যখন নিচস্থ হচ্ছেন, তখন তার কিছু ভাগ্য বিড়ম্বনার কারণ চিন্তা বৃদ্ধি করবেই। অনেকে ভালো চাকরি পেয়েছেন, চাকরি পাওয়ার পরেও দেখবেন তারা চাকরির ক্ষেত্রে বিরাট ঝামেলায়, বা হয়তো কোনো একটা ঝামেলা, আইনগত ঝামেলা তৈরি হচ্ছে, বা হয়তো মানে অ্যাডজাস্ট হচ্ছে না বসের সাথে। অনেকে সুইচ করে, বা একটা চাকরি ছেড়ে দিয়ে আরেকটা জায়গায় চলে যায় সুযোগ থাকলে, বা অনেকে দেখা যাচ্ছে যে মানে চাকরিচ্যুতও হচ্ছেন। তো ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে এই বৃহস্পতি যখন গোচরের নিচস্থ থাকবেন, একটি বছর কিন্তু তার খারাপ ফল প্রদান করবেন। এইবার ধরুন বৃহস্পতি গোচরে জন্মকুণ্ডলী বা লগ্ন কুণ্ডলী সাপেক্ষে তার গোচরে যখন চতুর্থ ভাবে, পঞ্চম ভাবে, সপ্তম ভাবে, নবম ভাবে, একাদশ ভাবে বা দশম ভাবে গমন করবেন, তখন কিন্তু তার গোচর শুভ হবে। বৃহস্পতি নেটাল চার্টে ধরুন মকর রাশিতে নিচস্থ হয়ে আছে, মেষ লগ্নের ক্ষেত্রেই কারো জন্মকুণ্ডলীতে বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছেন জন্মকালীন, সেই বৃহস্পতি কিন্তু আজকের দিনে যদি আমরা হিসাব করি, সে কিন্তু এখন বৃষ রাশিতে অবস্থান করছেন। তাহলে মেষ লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন, তারা তাদের ভাগ্যপতিকে এখন পাবেন কোথায়? গোচরে ধনভাবে, দ্বিতীয় ভাবে। যদিও বৃষ রাশির ঘরটি শুক্রের ক্ষেত্র বৃহস্পতির জন্য অতটা যে খুব আনন্দ স্থান বা একটা পজিটিভ হাউস বা মিত্র ভাব, মিত্র ক্ষেত্র বন্ধু ভাবটা এমন কিছু না, তবুও বৃহস্পতিকে আবার আহ অর্থের কারক হিসাবে গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে অর্থভাবে বা ধনভাবে ভাগ্যপতি মেষ লগ্ন সাপেক্ষে অবস্থান করলে তাদের ধন, অর্থ আগমন এবং সঞ্চয়ের কারণে আনন্দিত হওয়ার সুযোগ বৃদ্ধি করবে। বা অনেকে দীর্ঘদিন হয়তো ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু তার অর্থ উপার্জনের সুযোগ হয়নি, হয়তো সমান সমান, এখন সে কিন্তু কিছুটা ব্যাংক ব্যালেন্স পাবে। বৃহস্পতি যেখানেই থাকুক না কেন, বৃহস্পতি এমন একটা গ্রহ যে মারকত্ব দোষ তার থাকে না। মারকত্ব দোষ মানে মেরে ফেলা। বৃহস্পতি হচ্ছেন জীব, জীব মানে জীবন দানকারী। বৃহস্পতির আর এক নাম হচ্ছে জীব। তো এই যে জীব মানে যে জীবন দানের আশীর্বাদ করতে পারেন। তো বৃহস্পতি যে হাউসেই থাকুন না কেন, সেই হাউসটিকে মেরে ফেলবে না, ধ্বংস করবে না। যেমন বৃহস্পতি যদি কারো জন্মকুণ্ডলিতে অষ্টমে অবস্থান করেন, তো অষ্টমে অবস্থান করলে আমরা জানি অষ্টম ভাব থেকে বিচার করা হয় আয়ু বা রোগ, অনেক ক্ষেত্রে দুর্ঘটনা, দুরারোগ্য, ব্যাধি পীড়া ভোগ বিচার করা হয়। তো বৃহস্পতি অষ্টম ভাবে কারোর অবস্থান করছেন জন্মকুণ্ডলিতে, সেক্ষেত্রে তার মৃত্যু কখনো দুর্ঘটনায়, রাস্তাঘাটে দেখবেন অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, বৃহস্পতি কারো অষ্টমে আছে, দুর্ঘটনায় সে মরবে না, এটি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারেন। কারণ বৃহস্পতি মৃত্যুভাবে অবস্থান করে তার মৃত্যুকে স্বাভাবিক করবে। আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু, রাস্তাঘাটে হঠাৎ দুর্ঘটনা ঘটে গেল, মৃত্যু, এইগুলি থেকে তাদেরকে রক্ষা করে। তো বৃহস্পতি যে কথা বলতে, এই বৃহস্পতির এই কথা বলা যে বৃহস্পতি মারক দোষ নেই। লগ্ন সাপেক্ষে বৃহস্পতি অশুভ হলে বা ভাবের কারণে তাকে মারক বলা হয়, তবুও বৃহস্পতি বাঁচিয়ে যেতে পারে বা সে মৃত্যুর কারণ হয় না। এটি বৃহস্পতির নৈসর্গিক শুভ হওয়ার কারণে তার এই সুপ্রভাবটি কিন্তু প্রত্যেকটা জাতক বা জাতিকায় পাবেন। তাই বৃহস্পতি গোচরকালীন সময়ে যেখানেই অবস্থান করুন না কেন, সেই ভাবের ধ্বংস করে না, ভাবকে বাঁচিয়ে যায়। তো এখন গোচরে বৃহস্পতি ধরুন কারোর অষ্টমে আছে, হয়তো তার দুর্ঘটনা ঘটবে না, কিন্তু অষ্টমে বৃহস্পতি কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে? সাউন্ড প্রবলেম কিসের? হোস্টই তো নাই। হোস্ট গেছে গা। মেসেজ দিছেন কেউ? দিয়েছি, উনি আসবে।
আমার এখানে ঝড় বৃষ্টি মতো আসছে, যার কারণে ইলেকট্রিসিটি চলে গেছে। যাই হোক, এখন মোবাইলে জয়েন করতে হলো। তো ঘটনা হচ্ছে যেটি, যে বৃহৎ এই যে যেটি বলছিলাম যে প্রমোশন আটকে আছে, বা ধরুন চাকরি পেয়েছে কিন্তু চাকরির জায়গায় তার থেকে জুনিয়রকে প্রমোশন দিচ্ছে, কিন্তু এখানে প্রমোশনটা কিন্তু তার হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। তাহলে বৃহস্পতি নেগেটিভ হাউসে বা এই দুস্থ ভাবে বসে আছে। তো বৃহস্পতি যখন দুস্থ ভাবে বসে থাকবেন, তখন তার ক্ষেত্রে কিন্তু এই বয়োজ্যেষ্ঠরা, তো বয়োজ্যেষ্ঠ সবসময় যে পিতামাতা গুরুজন বা বাড়ির বয়োজ্যেষ্ঠ না, তার কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যারা বস, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু বস আছে। তো দেখা যাচ্ছে যে তাদের ফাইল যখন অফিসিয়ালি মিটিং এ ওঠে, তো তখন দেখা যাচ্ছে একটা ফাইলকে গুরুত্ব দিচ্ছে, একটাকে দিচ্ছে না। এই যে গুরুত্ব দিচ্ছে না, অথচ আপনি সবাই জানে যে এবার প্রমোশনটা আপনারই হবে, কিন্তু হলো না শেষমেশ। যখন হলো না, তখন না হওয়ার যে কারণ, অনেকেই দেখা যাচ্ছে যে হয়তো এই বিষয়টি নিয়ে যে আমার প্রমোশনটা হওয়ার কথা ছিল কিন্তু হলো না। না হওয়ার কারণটা কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে তার গোচরে এই গ্রহগুলি ভালো ফল দিচ্ছে না। যেমন ভাগ্যপতি হয়ে বৃহস্পতি যদি অষ্টমে থাকে বা দ্বাদশেও থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটি তার শুভ হবে না। আবার শুধু যে বৃহস্পতি তা না, ধরুন জন্মকুণ্ডলিতে একাদশ যে ভাবটি, একাদশ ভাব থেকে কিন্তু প্রাপ্তি, প্রমোশন বা লাভ, আয় বিচার করা হয়। তো একাদশ ভাবের অধিপতি যদি গোচরে শত্রু ক্ষেত্রে থাকে, অশুভ ক্ষেত্রে থাকে, বা নিচস্থ হয়, বা দুস্থ ক্ষেত্রে থাকে, সেই সময় তার প্রমোশন হবেই না। সে যেই হোক না কেন, সে যত ভালো কাজই করুক না কেন, পাবেই না। এর কারণ হচ্ছে কি, একাদশ থেকে পদোন্নতিও বিচার করা হয়। যেমন প্রমোশন বা পদোন্নতি, আয়, লাভ, প্রাপ্তি, সব বিষয়গুলি কিন্তু একই রকম ধাঁচের। আমার বেশি টাকা ইনকাম হচ্ছে, আজকে বেতন আছে 30,000 টাকা, বেতন বৃদ্ধি পেয়ে ইনক্রিমেন্ট হলো 35,000 টাকা, বাড়লো, প্রাপ্তি হলো, আয় বাড়লো। ঠিক একইভাবে আপনার প্রমোশন হলো, আজকে যে পোস্টে ছিলেন সেই পোস্ট থেকে আপনার চেয়ার পরিবর্তন হলো, এটাও প্রাপ্তি। তো আয় বা প্রাপ্তি, পদোন্নতি, লাভ, এগুলি বিচার করা হয় মূলত 11th হাউস থেকে। তো 11th হাউসে যদি, বা 11th হাউসের অধিপতি গ্রহ যদি জন্মকুণ্ডলিতে জন্মকালীন ভালো থাকে, সেটি তার জন্য তো অবশ্যই শুভ। একাদশপতি অবস্থান শুভ হলে তার প্রাপ্তি ভালো হবে, লাভ বেশি হবে বা আয় বেশি হবে। এবার গোচরে যদি একাদশপতি অশুভ ক্ষেত্রগামী হয় বর্তমান সময়ে, তাহলে নেগেটিভ রেজাল্ট প্রদান করবে। অর্থাৎ সেই সময়ে তার কিন্তু প্রমোশন আটকে যাবে, তার কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে অকারণে জটিলতা তৈরি হবে। প্রমোশন বলে না, এমন অনেক সমস্যা দেখা যায় যে তার কিন্তু চিন্তার কারণ হয়, বা মানে একাদশপতি যদি অশুভ ক্ষেত্রে থাকে, সেটি যেমন প্রমোশনের ক্ষেত্রে ঝামেলা তৈরি করে, ঠিক একইভাবে আপনি কর্মপ্রাপ্তি হবে কিনা, কেউ আপনাকে প্রমোশনের কথা জিজ্ঞাসা করবে তো পরে, আগে তো জিজ্ঞাসা করবে আমার চাকরি হবে কিনা। দেখুন তো আগামী 1 বছর আমার চাকরির বয়স আছে,
আমি 1 বছরের মধ্যে চাকরি পাবো কিনা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, এবং এটি প্রচুর এই প্রশ্নটি আপনারাও পাবেন। কারণ প্রত্যেকেই দেখা যাচ্ছে চাকরির জন্য হয়তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যাটেন্ড করছে, পরীক্ষা দিচ্ছে, রিটেন হচ্ছে, রিটেনে টিকছে, ভাইবা দেওয়ার পরে দেখা যাচ্ছে 20-25 টা ভাইবা দেওয়া হয়ে গেছে, চাকরি হয়নি। অনেকেই দুশ্চিন্তায় থাকে, ডিপ্রেশন থাকে, চাকরি না পেলে বয়স শেষ হয়ে যাচ্ছে, কি করবে? না প্রাইভেট কোন সেক্টরে ঢুকে যাবে। এতদিন চেষ্টা করলো, আজ ৬ মাস বা ১ বছর টাইম আছে, এই সময় চেষ্টা করে দেখবে কিনা? চেষ্টা করতে, করতে বয়স শেষ হয়ে গেলে তারপরে কি করবে যদি চাকরি না হয়? ক্রিটিক্যাল প্রশ্ন। ফাজলামো মারার কোন সুযোগ নেই। আপনি জানেন না, বোঝেন না, ৯-৬ মার্কা কথাবার্তা বলে দেবেন। আরেকটা মানুষ তার আছে যে জীবন নিয়ে সে ডিপ্রেশনে পড়বে। এখানে আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু অ্যাকুরেট দিতে হবে বা অ্যাকুরেট হইতে হবে। তার ওই টাইমে চাকরিটা হবে কিনা বা এই ১ বছরের মধ্যে সে চাকরিটা পাবে কিনা? আদৌ সে সরকারি চাকরি পাবে কিনা? নাকি তার মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে চাকরি হবে? দেশে চাকরি হবে না বিদেশে চাকরি হবে? সব বিষয়গুলিই কিন্তু ক্লিয়ার হওয়া সম্ভব, এবং নেটাল চার্টে তার চাকরির কম্বিনেশন আছে কিনা সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। নরমালি দেখা যায় যে ১০ম ভাব থেকে মানুষের কর্ম বিচার করা হয়। ৬ষ্ঠ ভাব থেকে কর্মের ধরন বা মাস মাহিনা বিচার করা হয়। ২য় ভাব থেকে মানুষের অর্থ উপার্জনের সুযোগ বা ব্যাংক ব্যালেন্স বা ব্যাংকে টাকা আগমন, এটিও কর্মের সাথে বিশেষভাবে রিলেটেড। তাহলে ২য়, ৬ষ্ঠ এবং ১০ম এর কম্বিনেশন ২, ৬, ১০ এর কম্বিনেশন কিন্তু মানুষের চাকরিকে রিপ্রেজেন্ট করে। ২, ৬, ৭ম, একাদশের কম্বিনেশনে তার ব্যবসাকে ইন্ডিকেট করে। অর্থাৎ সবকিছুর সাথে সবকিছু কিন্তু এবার কানেক্টেড হবে। যখন ব্যবসা আসবে তখন ১০ম এর সাথে আবার একাদশ কানেক্টেড হবে। তো চাকরিই করবে না ব্যবসা করবে। আবার অনেকের চাকরি ব্যবসা দুটোই হয়। তো আল্টিমেটলি সে চাকরি পাবে কিনা বা চাকরির পাশাপাশি আর ব্যবসা করবে কিনা, তার কম্বিনেশনটা ২য়, ৬ষ্ঠ, ১০ম এবং একাদশ এর সাথে ৭ম এর সংযোগ যদি হয়ে যায়। এই সংযোগটা কিভাবে হয়? এখন দেখছেন যে কোন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে ৭ম পতি একাদশে, ১০ম পতি একাদশে, একাদশ পতি ৭ম-এ। এখন তার আয় বা অর্থ উপার্জনের কারণ কিন্তু চাকরি অপেক্ষা ব্যবসা থেকে বেশি শুভ হবে। বা ব্যবসায়ের দিকে কিন্তু সে বেশি ধাবিত হবে। চাকরির চেষ্টা করলেও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত চাকরি পাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে ব্যবসা করে প্রচুর টাকার মালিক হয়েছেন। তো এখন এই গোচরে কর্মপ্রাপ্তি তার হবে কিনা? কর্মপ্রাপ্তি না হলেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ব্যবসার দিকে ছোটে। কেউ, কেউ উদ্যোক্তা হচ্ছেন সেটা ১ম দিক থেকেই, কিন্তু মেক্সিমাম মানুষ হচ্ছে চাকরির পেছনে ৩০-৩৫ বছর সময় নষ্ট করবেন। ৩০-৩৫ বছর সময় নষ্ট করার পরে এবার কিছু না হলে এবার ব্যবসা করতে আসবেন। এটাই মানুষের মেন্টালিটি 90%। 10% আছে একটু ধরুন তারা ১ম থেকেই চাকরি-বাকরি বিমুখ। তারা ব্যবসা-বাণিজ্যের প্রতি আগ্রহ বেশি। সেই জায়গা থেকে তারা হয়তো ১ম থেকে চেষ্টা করেন এবং কম বয়সে টাকার মালিকও হন। তো এখন কর্মভাবে গোচরে যদি রাজযোগকারক গ্রহ, কর্মপতি বা ভাগ্যপতি, একাদশপতি, একাদশ মানে আয়ের কারক। তো একাদশপতি ১০ম গোচরে অবস্থান করছেন। ধরুন কারোর শনি একাদশপতি। ধরলাম এই মেষ লগ্নের একাদশপতি শনি মহারাজ। এই যে গত ২.৫ বছর, মানে এখন তো কুম্ভে আছেন, এর আগের ২.৫ বছর তো মকরে ছিলেন। এই যে একাদশপতি শনি গত যদিও শনি মহারাজ মেষ লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ বা মারক গ্রহ, ধরুন ১০ম পতি একাদশপতি, একাদশপতি হওয়ায় লগ্নপতির শত্রু বিচারে সে অশুভ গ্রহ। কিন্তু শনি কিন্তু কার্মিক প্ল্যানেট, কর্মকে ইন্ডিকেট করে, কর্মপ্রাপ্তির কারক। দাসত্বকে রিপ্রেজেন্ট করে কিন্তু স্যাটার্ন বা শনি। অর্থাৎ স্যাটার্নের কারণে একটা মানুষের চাকরি করার প্রবৃত্তি বা ইচ্ছা জাগ্রত হয়। শনি মানুষকে ভৃত্য বা চাকর বানায়। এবার যোগ্যতা অনুযায়ী তার আছে যে ডেজিগনেশন বৃদ্ধি পায়।
আগের যুগে রাজাদের ভৃত্য বা চাকর ছিল, এখন সেগুলি আস্তে আস্তে কি হয়েছে, কর্মদক্ষতা অনুযায়ী তারা কেউ হচ্ছে যে দপ্তরে চাকরি করে, অর্থাৎ ভৃত্য বা চাকরি এর কারক গ্রহ কিন্তু শনি। এই জন্য শনি মহারাজ দশমী জন্মকুণ্ডলিতে কারো অবস্থান করছেন, সে তার চাকরির জায়গাটাকে কিন্তু রিপ্রেজেন্ট করবেই, তার চাকরি প্রাপ্তির সুযোগ কিন্তু বেশি। এই কার্মিক প্ল্যানের যদি কখনো ধরুন কর্ম হিসাব করার প্রয়োজন পড়ে, যেমন আমরা দশম ভাবকে রিপ্রেজেন্ট করব বা দশম ভাবের বিচার করব, ঠিক একইভাবে শনিকে গুরুত্ব দেব। শনি চাকরি করবে কিনা সেটিকে রিপ্রেজেন্ট করবে। এখন শনি দ্বিতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই ভাবগুলিতে বা তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে আছে, তাদের চাকরির সুযোগ বেড়ে গেল বা বাড়বে। এবার শনি মহারাজ দেখা যাচ্ছে গোচরকালীন সময়ে দশমে অবস্থান করছে, তার চাকরির যোগ্যতা হয়তো নেই বা হয়তো লেখাপড়া কম জানেন। দেখা যাচ্ছে কি এই দশম ভাবে গোচরে যখন শনি মহারাজ অবস্থান করছেন 2.5 বছর, এই 2.5 বছরে কারো একটা দৃষ্টিগোচর, মানে কারো সুনজরে সে হয়তো একটা চাকরি পেয়ে গেলেন। কেমন, ধরুন ডিসি অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী বা আছে যে যারা সহকারী, বিভিন্ন যে দেখবেন যে অফিস সহকারী, কেউ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, আছে যে কেউ স্টেনোগ্রাফার, কেউ ফটোগ্রাফার, হ্যাঁ, কেউ আবার